করে আপনি শিক্ষকতাও করেছেন এবং ছবির চর্চা করে আসছেন, এবং আমরা সবাই আপনার ছবি দেখে সমৃদ্ধ হচ্ছি। তো নতুন প্রজন্ম, সেই প্রজন্মের মধ্যে কিছু সংকট আমি দেখেছি। সেই সংকটগুলো হয়েছে যে তারা আর ছবি নিয়ে খুব একটা উৎসাহী হচ্ছে না এবং ছবি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই সম্পর্কে আপনি আপনার অভিজ্ঞতা বলুন। না না, এই যে জিনিসটা এটা সবসময়ই ছিল। কারণ এক এক সময় এক এক দল আসে তাকে উত্তেজিত করে। এখন আমাদের বেঙ্গলে যেটা একটা মুশকিল হয়েছে, উত্তেজিত করার গ্রুপ এখনও তৈরি হচ্ছে না। সেটা করার দায়িত্ব এখন দেখছি আর ওল্ডার জেনারেশন দিয়ে হবে না। ইয়ঙ্গার জেনারেশন যদি করতে পারে তাহলে আগামী দিনে আমরা অনেক কিছু আশা করতে পারি। কারণ এটা একটা শিল্পের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন। এখন ছবি কীরকম হবে, কী দিয়ে হবে, এটার একটা অনেক বিশ্লেষণ তৈরি হচ্ছে, যেটার জন্য অনেক সময় ইয়াঙ্গার আর্টিস্টরা হয়তো প্রস্তুত হতে পারছে না। কিন্তু তাদেরকে প্রস্তুতি নিতেই হবে যদি আগামী দিনে কিছু করতে হয়। আপনি কি এই ব্যাপারে আশাবাদী যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন তারা প্রোগ্রেস আনতে পারে? নিশ্চয়ই পারে, এরাই তো পারবে। এরা না করলে যে বৃদ্ধরা পারবে। আমরা দেখছি যে ছবি বিপণনের জায়গাটা, যেটা অর্থনীতি মানুষের জীবনকে ইয়ে করে, লিড করে, তো সেই জায়গাতে অধিকাংশ শিল্পীরা বলছে যে তাদের ছবির বিপণনটা ঠিক তেমন হচ্ছে না, ফলত অনেকে নিরুৎসাহ হয়ে পড়ছে। তো আপনি এই সম্পর্কে যদি কিছু একটা আলোকপাত করেন এবং তাদের কিছু যদি উৎসাহ দেন। না, আলোকপাত করার কারণে এইগুলো দায়িত্ব তো আমি নিতে পারবো না। আমরা ছবি আঁকি ঠিকই, কিন্তু পরবর্তী অধ্যায়ের যে বিবর্তন এসছে সেটা সম্বন্ধে আমরা খুব না, মানে অভিজ্ঞ হতে পারিনি এখন। কারণ এই যে ছবি কার জন্য করি সেটা তো আমার মনে হয় আমাদের দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা এক্সিবিশন করি ঠিকই, কিন্তু কার জন্য করি সেটা নিয়ে আমরা এখন, আমার মনে হয় এটা আমরা নিশ্চিন্ত না। যে সেইটা যদি পরিষ্কার করতে পারে যে ছবি আমরা আঁকছি কেন, ছবি এটা প্রফেশনাল একটা অ্যাপ্রোচ থাকা চাই। সেই অ্যাপ্রোচটা আমার মনে হয় যে এটা আমাদের মধ্যে অনেকটাই কমে গেছে। এই দায়িত্ব আর্টিস্টদের নিতে হবে। না নিলে এইটা কিছু, আর আর্টিস্টরা এই যে এক্সিবিশন করে আমরা শুধু আর্টিস্টদের নেমন্তন্ন করি, এই জায়গাটাও আমার মনে হয় আরও পরিষ্কার হওয়া উচিত। আর্টটা তো সবার জন্য, শুধু মাত্র কয়েকজন আর্টিস্টকে ডাকলাম, ডেকে আমরা আনন্দ আহ্লাদ করলাম, এই দিন আর নেই। কাজে এই যে যোগাযোগ, এই যে ব্যাপারটা, সেটা আরও পরিষ্কার হতে হবে। পরিষ্কার না হলে আমার কাছে আরেকটা সন্দেহ আছে এবং কৌতূহলও আছে যে আমাদের আর্ট কলেজগুলো, রবীন্দ্রভারতী, গভর্নমেন্ট আর্ট কলেজ বা বিভিন্ন শান্তিনিকেতন, এই যে তাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা কি অনেক পুরনো, না ওটাকে আপডেট হয়েছে, বা ওইখানে আরও আপডেট মানে আন্তর্জাতিক লেভেলের একটা জায়গায় ওরা প্রোগ্রেস যাচ্ছে? তো এই সম্পর্কে যদি আপনার কোনো অভিজ্ঞতা। না, সেটা আমার শিক্ষকতা করে মনে হয়েছে যে আপডেট হয়েছে, কিন্তু সেই আপডেট করার জন্য যে প্রস্তুতি, সেটা কলেজেরও যেমন দায়িত্ব, সরকারের যেমন দায়িত্ব, আবার শিক্ষকদেরও দায়িত্ব। এই ত্রিমুখী দায়িত্ব যদি একটা জায়গায় না ঠিক হয়, তাহলে এইসব দায়িত্ব শুধু আর্টিস্টের দায়িত্ব নিয়ে ফাঁকা জায়গা করবে, এটা শিক্ষকরা করবে, সেটা হয় না। কাজে এই দায়িত্ব অনেকের মধ্যেই থাকে। আর্ট কলেজে কারণ করতেই হয়, ইউজিসির নর্মস অনুযায়ী সিলেবাস, নিজের কোয়ালিফিকেশন, নানান কিছু নিয়ে ভাবনা চিন্তা করতেই হচ্ছে। সেইখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে যে শুধু শিক্ষকরা দায়িত্ব নেবে না কর্তৃপক্ষ দায়িত্ব নেবে। কাজে অনেক কিছুর সঙ্গে এটা জড়িত। এখন আর্ট কলেজ শুধু ওই দরজা জানালার ভেতরে ছবি আঁকলেই হবে না, কারণ সেটা একটা কালচারাল ইন্ডাস্ট্রি। সেটা যদি মানুষের সামনে না ধরতে পারি, কারণ একটা ইঞ্জিনিয়ারিং কলেজ গেলে এটা একটা জাতীয় স্তরে ভাবা হয়, একটা আর্কিটেকচার কলেজে গেলেও জাতীয় স্তরে ভাবা হয়, একটা মেডিকেল কলেজে গেলেও একটা জাতীয় স্তরে। আমরাই এত মানে এটাকে কী বলবো, পাড়া কেন্দ্রিক একটা ব্যাপার হয়ে যায়। সেখান থেকে মুক্ত না হলে এটা না ছাত্রদের উপকার হবে, না শিক্ষকদের উপকার হবে, না কলেজের উপকার হবে। আপনার ছবির মধ্যে দীর্ঘদিন ধরে আমি দেখছি যে
বিবর্তন আছে এবং বিবর্তনগুলো আমাদের সমৃদ্ধ করছে। তো আপনার এই বর্তমান যে তিনটে ছবি এখানে আছে, সেই ছবির মধ্যে যে কন্টেন্ট, সেই কন্টেন্টের আপনি কি দেখেছেন? না, কন্টেন্ট নিয়ে আমি এসব ভাবি না এখন, কারণ আমি দেখলাম এই 80 বছর হয়ে গেছে, এখনও যদি কন্টেন্ট অমুক তমুক নিয়ে ভাবতে থাকি, কাজে এখন যতটা পারি মুক্ত মনে করতে চেষ্টা করি। কারণ আমি দেখলাম আর যে আমার যা মান সম্মান যাই হোক, এটা তো আর আমি খুঁজে খুঁজে বের করতে পারবো না। কাজে এখন আমি ঘরে বসে বেশি কাজ করি, যা মনে আসছে তাই করি। কিছু লোকে ভালোবাসে, কিছু লোকে ভালোবাসবে না, এখন আর এটা পরোয়া করি না। এই বয়সে যদি এতটা পরোয়া করতে হয় তাহলে আর ছবি আঁকতে পারবো না। এটা আমি দেখলাম যে এখন আমি মুক্ত মনেই কাজ করি। দায় দায়িত্বটা আমার, কেউ তার দায় দায়িত্ব নেবে না, কাজে করেই যাই। অনেক ধন্যবাদ এবং প্রণাম দেবেন। ঠিক আছে। প্রশান্তদার সাথে অনেকদিন পরে পরিচয় দেখা, দেখা মাঝে হলো। 2-3 বছর দেখা হয়নি যে করোনার জন্য, কিন্তু প্রশান্তদার নানান অনুষ্ঠানে আমি গেছি। তো আপনি এই অদম্য দম নিয়ে আপনি সবসময় পেন্টিংয়ের জগতে আছেন, তো আপনার এই ফিলিংসটা কীরকম? আমার ফিলিংসটা হচ্ছে যে শিল্পকলা বুঝতে গেলে শিল্পীদের সঙ্গটা খুব দরকার। এক হচ্ছে শিল্পীদের সঙ্গ, দ্বিতীয় হচ্ছে তাদের শিল্পকর্ম দেখা। এই দুই যখন এক হয় তখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় শিল্পীকে তার শিল্পকে এবং সামগ্রিকভাবে শিল্প জগৎকে অনেকটা বোঝা যায়। তো আপনার শিল্প সঙ্গ প্রচুর। আর এই জায়গা থেকে আমি একটা আমার কৌতূহল যে পশ্চিমবঙ্গের মধ্যে যে শিল্প চর্চা এবং শিল্প বিপণন এবং শিল্পীদের উন্নতি প্রোগ্রেস, এই তিনটে বিষয়ে আপনার কি মতামত? প্রথম কথা কি বললেন, আরেকবার বলুন। একটা প্রশ্ন হলো যে শিল্পের যে বিপণতা, হ্যাঁ, একটা একটা করে বলছি। শিল্পের বিপণতা মাঝে আমাদের যখন 2007-06 পর্যন্ত খুব ভালো ছিল, কিন্তু যখন 2008-09 যখন গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস তৈরি হলো, তখন একেবারে বিপণনটা খুব খারাপ হয়ে দাম পড়ে গেছিলো, বিক্রিও বন্ধ। তারপরে দ্বিতীয় যে ধাক্কাটা আমরা এই কোভিডের সময় দেখেছি, প্রদর্শনী প্রায় বন্ধ, বিক্রি বাটা তো প্রায় শূন্য। কিন্তু তারপর থেকে আস্তে আস্তে আবার আগের পর্যায়ে এখন ফিরে এসছে অনেকটাই। এখন প্রদর্শনী হচ্ছে, ছবি বিক্রিও শুরু হয়েছে, এটা ভালো দিক। এই জায়গায় কিছুদিন আগে তথ্য কেন্দ্রের ইয়েতে যে একটা চারুকলা মেলা হলো, চারুকলা মেলার মধ্যে এবং আমি আরও কয়েকজন বন্ধু বান্ধবকে করছি যে তারা একটুখানি নেতিবাচক কথাবার্তা বলছে বিপণন সম্পর্কে। এটা সম্পর্কে কি আপনি কোনো কিছু আপনার মন্তব্য আছে? না, আর কিছু নাই, যেটা বলার বললাম। আর শিল্পের যে আধুনিক শিল্পের সাথে আন্তর্জাতিক শিল্পের সাথে আমাদের পশ্চিমবঙ্গ শিল্পীদের কতটুকু না, এটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন শিল্পীরা, এবং পোস্টমডার্ন আর্টের যে জায়গাটা, যেটা নিয়ে আজকে সারা পৃথিবীতে একটা চর্চা চলছে, তোলপাড় অবস্থা, তার মেটেরিয়াল নিয়ে, তার আকৃতি নিয়ে, তার রিপ্রেজেন্টেশনস নিয়ে, সমস্ত কিছু দিক থেকে। তো পশ্চিমবঙ্গের শিল্পীরা অনেকেই কিন্তু সেই জায়গায় যাচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন। এটা একটা ভালো দিক, কারণ কোনো কিছুই জীবনে থেমে থাকে না, না সমাজে, না জীবনে, না প্রকৃতিতে। শিল্পকলাও তাই, সে সমাজ, জীবন, প্রকৃতি সব কিছু ছন্দের সঙ্গে মিলিয়ে মিলিয়ে তার পরিবর্তন হয়। আর এই পরিবর্তনশীলতাই যে কোনো ক্ষেত্রে জীবনের লক্ষ্য। সুতরাং আমাদের শিল্পকলাও সেইভাবে আস্তে আস্তে একটু ধীর গতি কিন্তু এগোচ্ছে। না, পরিবর্তন আসছে এটা লক্ষ্য করা যাচ্ছে, কেননা ছেলেরা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছে। তো এইরকম জায়গা থেকে আমরা আন্তর্জাতিক আজকে ইউরোপ এবং আমেরিকার মধ্যে যেরকম ধরনের কাজকর্ম চলছে, সেই তুলনায় ভারতে বা পশ্চিমবঙ্গের মধ্যে কীরকম চলছে? এতটা অগ্রসর হয়নি, কিন্তু চলছে। কেউ কেউ কপি করছেন একেবারে ওয়েস্টার্ন আর্টের, কেউ কেউ কপি করছেন না, সেখান থেকে রসদ সংগ্রহ করে নিজের মনন, নিজের অনুভূতি
মিশিয়ে শিল্প দৃষ্টি মিশিয়ে আর একটা নতুন কিছু করার চেষ্টা করছেন, এটা খুব ভালো দিক। আপনি তো পেইন্টার্স অর্কেস্ট্রার একজন সদস্য, আপনার ছবিও এখানে রয়েছে 3খানা। তো আপনার পেইন্টার্স অর্কেস্ট্রার এই বছরের যে প্রদর্শনী, এটা 53তম। তো এই সম্পর্কে কিছু যদি বলেন। আমাদের এই 53 বছর, আমি জুনিয়র, আমি প্রায় এখানে 5 বছর হলো জয়েন করেছি। তবে একসঙ্গে থাকতে থাকতে যেটা হয়, বেশ ভালো লাগে অনেক রকমের। বিশেষ করে তো আমি আড্ডাটাকে ভালোবাসি। একসঙ্গে 7 দিন অন্তর আমরা একসঙ্গে আড্ডায় থাকতে পারবো। আর ছবি তো দেখে সবাই আলাদা আলাদা একটা প্যাশন থাকে, আলাদা আলাদা ক্যারেক্টার থাকে। সিগনেচার পেন্টিং প্রত্যেকেরই, সবাই সিনিয়র, প্রায় সবাই সিনিয়র, ছোটো কেউ নেই। আমরাই বলতে সব থেকে ছোটো, পার্থপ্রতিম দেব, জহরদা, সবাই বড় বড় আর্টিস্ট আছে এখানে। আর যেহেতু আমার এই এক্সিবিশনটা এদের সঙ্গে থাকতে ভালো লাগে, সেই হিসেবে আমি এক্সিবিশনে যোগ দিয়েছি এবং থাকার চেষ্টা করবো, আরও ভালো কাজ করার চেষ্টা করবো। আমি এখনই গ্লাস পেন্টিং করি, সব রিভার্স পেন্টিং, তাতে আমি অনেক বেশি সাড়া পাই এবং ভালো লাগে সেই হিসেবে। সবই গ্লাস পেইন্টিং? সব গ্লাস পেন্টিং, রিভার্স পেন্টিং। আচ্ছা, এখানে কতজন সদস্য? 13 জন। 13 জন, মোট 13 জন। আর বাকিরা কজন? না, আর নেই, 4 জন মারা গেছেন। আর ওইখানে যে একজনের ছবি দেখলাম, উনি তাপস সরকার, উনি মারা গেছে। তো কবে মারা গেছে? গত বছর। আর আপনার নিজের ছবির সম্পর্কে যদি একটুখানি আমি মেনলি গ্লাস পেইন্টিং কিভাবে গ্লাস করেন? পেন্টিং করি, রিভার্স পেন্টিং। হ্যাঁ। তো প্রথমে তো ড্রয়িং করতে হয়, আমার সব উল্টো করে করতে হয়, প্রায় সিগনেচার পর্যন্ত উল্টো করতে হয়, যেটা সাধারণ সোজা দেখতে পায়। খুব টাফ, কালার একবারই দিতে হয়, দুবার কালার মোছা যায় না, তোলা যায় না। সেই জন্যে এটা ফেক হওয়া বা সাধারণ লোক টপ করে এটা সাহস নিতে পারে না করবার জন্যে। কারণ আমার ভাইব্রেন্ট কালার, সিম্পল কম্পোজিশন, কোনো কিছু ঝামেলা নেই, কিছু নেই, চিন্তা ভাবনা কিচ্ছু নেই, যা দেখি তাই আঁকি এটা। আর আমার আর একটা এম হচ্ছে যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমার ছবি থাকে, যে কোনো মূল্যে, দাম বেশি কি কম বেশি সেটা না। আমার একটা এক্সিবিশনে 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত ছবি থাকে, যাতে কেউ না ফিরে যায় খালি হাতে। এটা আমার এম। আচ্ছা, একটা জিনিস খুব মজার, সেটা হচ্ছে এখানে যে ক্যারেক্টারগুলো, আপনার আগের ছবিও আমি অনেক দেখেছি। তো এখানে যে ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো মধ্যে একটা ভারতীয় তথা বাঙালি ব্যাপার এবং কিছুটা আধ্যাত্মিক তিলক কাটা মানুষ রয়েছে। তো তার উৎসটা কোথায়? এটা একটা বেঙ্গলি ফোক আর্ট। আমি চেন্নাই অনেকদিন ছিলাম, যেহেতু বাল্কি বডির দেশেই ছিলাম, ওখানে খুব চেহারা এবং খুব ভাইব্রেন্ট কালারের মানুষকে দেখা যেত বাজারে টাজারে। আর আমি যে রাস্তায় যেগুলো দেখি সেগুলোকেই পেন্টিংয়ের মধ্যে আনার চেষ্টা করি, এবং সাধারণ এবং বাবা বিবি এসছে কাপেল, হ্যাপি কাপেল হিসেবে, যাতে বাড়িতে লোকের থাকতে পারে, তারা মজা পাবে, তারা ড্রয়িং রুমে বাচ্চাদের রুমে তারা রাখতে পারবে, সেটার জন্য এটা করা। থ্যাংক ইউ। সাধারণত এটা গ্লাস পেন্টিংয়ের মতন করে আমি এটা করতাম আগেও, আমি গ্লাস পেন্টিংয়ের, কিন্তু গ্লাস পেন্টিং তো ভেঙে যায়। আর এটা যেটা আমি এখন ইউজ করি অ্যাক্রিলিক শিট। অ্যাক্রিলিক শিটটা হচ্ছে গ্লাসের মতন দেখতে, কিন্তু এটা আনব্রেকেবল শিট, এটা পড়লে ভাঙবে না। হ্যাঁ, এবং কিন্তু আমি গ্লাসের মতো সমস্ত এফেক্ট পাই। আর হচ্ছে সাধারণত আমি যেটা করি, আমাদের যে রাজা কিংবা রাজা রানী, তারপরে ধরো রাজা রামচন্দ্র নিয়েও এবার কাজ করেছি আমি। রাজা রানীকে যদি এখন হতো কেমন হতো, হ্যাঁ, যদি আমি মনে হয় যদি রাজা হতো, সেটা আমি আমার ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। না, ফিমেল মেল দেখো দুটোই আছে, রাজা আছে, রানী আছে, এদিকে আছে রামচন্দ্র আছে, সীতা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেল ফিমেল দুটোই থাকে। যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টের মধ্যে মনে হচ্ছে কিছু পাথর ভাঙা বা একটা ডিস্ট্রাকশনের মধ্যে তাদের অবস্থাগুলো, মানে কেউ লাইভলি এখনো যেরকম আমরা মানুষের সাথে জীবন্ত দেখি, ওইরকম জীবন্ত মনে হচ্ছে না। এগুলোকে আমার মনে হয়েছিল যে যদি পাথর কেটে যদি আমি একটা রাজা বা রানী হয়, সেটা কেমন হবে, পাথর যদি আমি কেটে কেটে যদি ওটাকে করি। এবং আমি এটা আমার অজন্তা এলোরা দেখার পরই মনে হয়েছিল এই ধরনের যদি ছবি করা যায়, এবং যেটা তারপরে আমার এই ছবিটার পরিবর্তন হয়। এবং আমি সবসময় পাথরের কেটে যদি রাজা রানী হতো, সেই এফেক্টটা, পাথরের এফেক্টটা আনার চেষ্টা করি আমার কাজের মধ্যে দিয়ে। ট্রিটমেন্টের সাথে তোমার যে ছবি দর্শক রয়েছে, তাদের সাথে তোমার কিরকম রিয়াকশন হয়েছে, বা
তোমার কিরকম মনে হয়েছে যে দর্শক তোমার ছবি কিরকম ভালোবাসে বা কিরকম সমালোচনা করে, এটা সম্পর্কে তোমার কি ধারণা? আমি এই ছবিগুলো আমি ক্যানভাসেও আঁকি, আপনারা আগেও দেখেছেন। আমি এর আগের বছর আমি এগুলোকে ক্যানভাসে গেছিলাম। ক্যানভাসে আঁকলে যেটা হয় একটা সেমই হবে, কিন্তু এই ব্রাইটনেস যেটা আমি অ্যাক্রিলিক শিটে পাই সেটা কিন্তু ক্যানভাসে আমি অনেক চেষ্টা করেও আনতে পারি না। এর একটা নিজস্ব গ্লেজ থাকে, হ্যাঁ, যেটা ক্যানভাসে আনা সম্ভব না। সম্পূর্ণটাই এক হবে, কিন্তু এই গ্লেজটা শুধুমাত্র আমি আনতে পারি না ক্যানভাসে, যার জন্য আবার ঘুরে ফিরে আমি অ্যাক্রিলিকে আসি। এবং বেশি লোকে পছন্দ করে এবং বেশি কালেক্টও করে আমার অ্যাক্রিলিক শিটের ছবিগুলো লোকে। হ্যাঁ, ক্যানভাস থেকে এটা বেশি আমার বাজারে বিক্রি হয় এবং লোকে ভালোবাসে বেশি এবং সংগ্রহ ষোলো শো করে। কয়টা হয়েছে তোমার? 1600 আমি 5টা করেছি। আর গ্রুপ শো? গ্রুপ শো হয়তো তো 300 তো হবেই আর কি। 300? 300 গ্রুপ শো। কোথায় কোথায় মানে ভারতবর্ষের বাইরেও আছে না? হ্যাঁ, শুধু ভারতবর্ষে? ভারতবর্ষেতে হয়ই। ভারতবর্ষে দিল্লি, বম্বে, কলকাতা, মাদ্রাজ জানুয়ারি মাসে আমার দিল্লিতে শো আছে হ্যাবিটার সেন্টারে। আর কলকাতাতে রিসেন্ট এরপরে আছে লেক ক্লাবে একটা শো আছে। তারপরে একটা ওয়ার্কশপও আছে ভিক্টোরিয়াতে, এই মাসেই হবে। আর ভারতবর্ষের বাইরেও আছে, আমার থাইল্যান্ডে লাস্ট শো হয়েছে, বাংলাদেশে হয়েছে, ভুটানে হয়েছে, নেপালে হয়েছে। আর মোটামুটি ভাবে তুমি প্রফেশনাল পেইন্টার এবং আজীবন করে আসছো। হ্যাঁ, আমি মানে আর্ট কলেজে 82 সালে ঢুকেছি, 87-এ মাস্টার ডিগ্রি করেছি, 89-এ মাস্টার ডিগ্রি করেছি। তারপরে আমি আর কোনোদিন 1 বছর চাকরি করেছিলাম, তারপরে দেখলাম যে চাকরি করে ছবি আঁকাটা সম্ভব না। আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম কাজ করি এবং এখনও রেগুলার সেটা করে যেতে পারছি। থ্যাংক ইউ। গতকাল পেইন্টার্স অর্কেস্ট্রার 55 অ্যানুয়াল এক্সিবিশন শুরু হলো। গতকাল ছিল 25শে নভেম্বর। ওটা 7 দিন ধরে চলবে। তো 55th অ্যানুয়াল এক্সিবিশনে যারা যারা পার্টিসিপেশন ছিলেন আর কি, তাদের মধ্যে সবাই হচ্ছে সিনিয়র আর্টিস্ট, বাংলার মোস্ট সিনিয়র আর্টিস্ট এবং সবাই বিখ্যাত। আমি নামগুলো বলছি: জহর দাশগুপ্ত, শান্তনু ভট্টাচার্য, দিব্যেন্দু বসু, পুলক দাস, বিজয় বসাক, অরুণ কুমার মজুমদার, অমিত রায়, শ্যামল মুখার্জি, পার্থপ্রতিম দেব, বিরাজ কুমার পাল, স্বপন কুমার সাহা, শিশির রঞ্জন টিকাদার আর মানসী মিত্র, আর ডক্টর বিবেকানন্দ মুখার্জি। এই নিয়ে তাদের 13 জনের প্রদর্শনী চলছে একাডেমি অফ ফাইন আর্টসে। 7 দিন ধরে চলবে। আমি অ্যালবার্ট অশোক, আমি গতকালকে তাদের প্রদর্শনী দেখতে গেছিলাম এবং দেখে আমার ভালো লাগলো। এবং প্রদর্শনীর ছবিগুলো আমি এখানে রাখলাম। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে কয়েকজনের আমি ইন্টারভিউ নিয়েছিলাম, যেগুলো সাধারণ মানুষের চাহিদা এবং তারা মনে করে সেসব তথ্যগুলো তারা জানতে চায়। সেই তথ্যগুলো নিয়ে আমি প্রশ্ন করেছিলাম আর্ট ক্রিটিক প্রশান্ত দার কাছে, আর আমাদের রবীন্দ্রভারতীর শিক্ষক পার্থপ্রতিম দেবের কাছে। এছাড়া শ্যামল মুখার্জি, তার ছবি খুবই বহুল বিকৃত। তিনি ফাইবার গ্লাসের উপর কাজ করেন এবং খুব সুন্দর হ্যাপি কাপলস নামে ছবিগুলো করেন, বড় বড় ছবি। সবাই মোটামুটি বড় বড়ই ছবি আঁকেন। এরপর স্বপন কুমার সাহারও একটা ইন্টারভিউ রয়েছে। আর সামনে আমি বাকিদের তেমন মুডে পেলাম না, কালকে তো প্রথম দিন ছিল। তো নেক্সট টাইমে যদি কখনো তাদের সাথে সাক্ষাৎ হয়, ছবি সংক্রান্ত এই ধরনের নানান রকম প্রশ্ন আমি করব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমি আশা করব আপনাদের শিল্প, ছবি ও ভাস্কর্যের জগতে নানান রকম কথা জানাতে, যেগুলো খুবই শিক্ষণীয় এবং যেগুলো শিল্পপ্রেমী মানুষের কাছে অপরিহার্য শোনার।
ধন্যবাদ সবাইকে।